ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলসে কি কি ডিজিজ হইতে পারে সেটা নিয়ে যদি আমরা একটা আইডিয়া রাখতে চাই, তাহলে এটা মেইনলি দুইটা মেকানিজমে আমাদের ব্লাড ভেসেল ডিজিজগুলোকে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, এক হচ্ছে এই যে ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলটা ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, সেটা হইতে পারে ব্লক হয়ে গেছে বা ন্যারো হয়ে গেছে, আমি বলতে চাচ্ছি সেটা হইতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ফ্যাট জমে, অথবা এমন হইতে পারে যে একটা থ্রম্বাস তৈরি হয়ে আছে। থ্রম্বাস মানে তো বুঝো যে ব্লাড ভেসেলটার মধ্যে এরকম কিছু জমে এরকম একটা অবস্ট্রাকশন হয়ে আছে, এবং হইতে পারে ইমবোলাই, অথবা অর্থাৎ ব্লাড ভেসেলের অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে থ্রম্বাস, সেটা ডিসলজ হয়ে আরেকটা জায়গায় এসে ব্লক করতেছে। তার মানে এইভাবে ব্লাড ভেসেলটাকে ন্যারো করে দিচ্ছে, ফলে ব্লাড ফ্লো ঠিক করে হইতে পারবে না, জায়গা কম। আর আরেকটা যেটা হইতে পারে যে ব্লাড ভেসেল উইক হয়ে যাইতে পারে, সেটা অ্যানুরিজমের কারণে হইতে পারে, বা সেটা ডিসেকশনের কারণে হইতে পারে। আউটিক ডিসেকশন নামে একটা কথা আছে। তাহলে এই দুইটা বিষয় আমরা জানলাম, এটাতে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যায় অথবা রাপচার করে যায় এই সকল কন্ডিশনগুলোতে। তাহলে আমরা ডিজিজ অফ ব্লাড ভেসেলকে যদি ভাগ করি, কিছু হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। তো কনজেনিটাল অ্যানোমালির মধ্যে একটা হচ্ছে যে কনজেনিটাল উইকনেস অফ সেরেব্রাল আর্টারি ওয়ালের কারণে একটা কন্ডিশন হয়, যেটাকে আমরা বলি বেরি অ্যানোরিজম। মানে এখানে দেখা যায় যে আমাদের ব্রেনের যে সেরেব্রাল আর্টারি থাকে ওটাতে একটা কনজেনিটাল উইকনেস থাকে, এবং সেটার ফলে সেটা ডাইলেটেড হয়ে যায় ব্লাড ভেসেলটা, একটা বেরি লাইক বালজিং হয়ে যায়, এবং এটা রাপচার হয়ে যেতে পারে। আর এটা যদি রাপচার হয়ে যায়, যে সকল অনেক মানুষের মানে ব্রেনের মধ্যেই ব্লাড ভেসেল এরকম বেরি অ্যানোরিজম থাকতে পারে, যেটা সে জানে না, কিন্তু হুট করে দেখা গেল সে যখন অনেক এক্সাইটেড কোনো একটা ইভেন্টের কারণে, অনেক বেশি হাইপার টেনশন তার আছে, হুট করে এটা রাপচার করে গেল, প্লাস সাব অ্যারাকানয়েড হেমোরেজ হবে। সাব অ্যারাকানয়েড হেমোরেজ মানে এটা কিন্তু এক ধরনের হেমোরেজিক স্ট্রোক। সো হুট করে এটা হইলে পার্সেন্টটা কিন্তু মারা পর্যন্ত যাইতে পারে। আর্টেরিওভেনাস ফিস্টুলা বা এভি ফিস্টুলা নামে একটা কথা আছে, এটা মানে হচ্ছে আর্টেরিয়ার ভেনের মধ্যে কমিউনিকেশন হয়ে গেছে এবং ভিতরে কোনো কেপিলারি বেড নাই, জাস্ট এদের মধ্যে একটা কমিউনিকেশন। সো এটা একটা ডিজিজ কন্ডিশন। ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হইতে পারে, মানে ব্লাড ভেসেলের একটা অ্যাবনর্মাল গ্রোথ, যেটা মানে ব্লাড ভেসেলকে হয়তো বা ন্যারো করে দিতে পারে, স্টেনোসিস করে দিতে পারে, এবং হাইপার টেনশনও করতে পারে এই কন্ডিশনটা। অ্যানোমালাস কর্নারি আর্টারি অরিজিন, এটা মানে কর্নারি আর্টারি নর্মাল সাইটে অরিজিন না করে অ্যাবনর্মাল সাইট থেকে অরিজিন করছে, এবং এটা সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে একটা মানুষের। এটা যদি কারো থাকে, হুট করে পার্সেন্টটা মরে গেছে, এরকম হইতে পারে। সো তার বাদে হাইপার টেনসিভ কিছু ডিজিজ আছে, যেমন হাইপার টেনশন। হাইপার টেনশন মানে পার্সনটার ব্লাড প্রেশার সবসময় ইলিভেটেড থাকে, এবং দেখা গেল যে সেটা পারসিস্টেন্টলি ইলিভেটেড থাকে, এবং সেটা হাইপার টেনসিভ ওষুধ না খেলে কমে না। তো সেটা হইতে পারে এসেনশিয়াল কারণ, অর্থাৎ আমরা জানি না, আননোন কারণ, ইডিওপ্যাথিক। এটাকে আমরা প্রাইমারি হাইপার টেনশনও বলে থাকি। আর কিছু হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, যেটা আমরা হচ্ছে জানি, মানে 95-এর মতো কারণই এসেনশিয়াল বা আননোন। আর কিছু কারণ থাকতে পারে যেগুলো আমরা জানি, যেমন ধরো বিভিন্ন ডিজিজ কন্ডিশন, যেমন যাদের কোনিক কিডনি ডিজিজ থাকে, তারপর হচ্ছে তোমার রেনাল আর্টারি স্টেনোসিস, তারপরে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এ বাদেও বিভিন্ন কন্ডিশন, যেমন যাদের ফিওকোমোসাইটোমা, কুশিং সিনড্রোম। সো এই কন্ডিশনগুলো থাকে, তাদেরও কিন্তু হাইপার টেনশন হইতে পারে। এটাকে আমরা সেকেন্ডারি হাইপার টেনশন বলি। সো বিভিন্ন কিডনি এন্ডোক্রাইন বা রেনাল কারণে এগুলো হইতে পারে। আরেকটা আছে আর্টারিওস্ক্লেরোসিস। আর্টারিওস্ক্লেরোসিস মানে আর্টারিগুলো হার্ডেনিং হয়ে গেছে। তো এটার মধ্যে আবার বিভিন্ন ভ্যারিয়েন্টস আছে। আর্টারিও স্ক্লেরোসিসের মধ্যে আমরা বলি যে মনকেভার্ক স্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো এটার মধ্যে ভ্যারাইটি, এটা আমরা পরবর্তীতে পড়বো। মানে আর্টারিগুলো হার্ডেনিং হয়ে যায়। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আমরা একটু পড়বো, অ্যাথেরোস্ক্লেরোসিসে মেইনলি যেটা হয় যে ফ্যাট, কোলেস্টেরল এগুলো জমা হয় ভিতরে। সো এগুলো ভিতরে জমা হয়ে আর্টেরিয়াল ওয়ালে এটা হচ্ছে অ্যাথেরোমেটাস একটা প্লাক ফর্মেশন করে, এটাকে আমরা বলি অ্যাথেরোমেটাস প্লাক। সো হাইপার লিপিডিমিয়া যাদের থাকে, যাদের হাইপার টেনশন থাকে, যাদের ডায়াবেটিস থাকে, স্মোকিং যারা করে, যারা অবেস, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি থাকে, এবং এর ফলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, স্ট্রোক, আরো বিভিন্ন ধরনের কন্ডিশন হইতে পারে। অ্যানোরিজম আর ডিসেকশন নিয়ে একটু কথা বলি। যে অ্যানোরিজম মানে লোকালাইজড অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ আর্টারি, একটা জায়গায় আর্টারি ডাইলেটেড হয়ে গেছে, লোকালাইজড। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে যেটা অ্যানোরিজম। যেমন এটার মধ্যে কমন একটা অ্যানোরিজম হচ্ছে অ্যাবডোমিনাল আওরটিক অ্যানোরিজম। এটা রেনাল আর্টারি এর নিচের দিকে হয়, এবং মানে আমরা বলি ইট অকার্স বিলো রেনাল আর্টারিস, এবং এটা রাপচার হইতে পারে, থ্রম্বোসিস হইতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে। আর থ্রাসিক আওরটিক অ্যানোরিজম হইতে পারে, এটা হচ্ছে চেস্ট আওরটাতে হয়, হাইপারটেনশন, সিফিলিস, মারফান সিনড্রোম, এরকম বিভিন্ন কারণে এটা হইতে পারে। আউটিক ডিসেকশন যেটা, এটা মানে হচ্ছে যে ব্লাড ভেসেল ওয়ালের ভিতরে ইন্টার করে গেছে থ্রু ইন্টিমাল টিয়ার, অর্থাৎ কোনো একটা টিয়ার আছে, অর্থাৎ আমরা জানি ব্লাড ভেসেলের বিভিন্ন লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, সেই বিভিন্ন লেয়ার থাকে, রাইট? তো এরা কি করে,
ইন্টিমাতে একটা টিয়ার আছে, ছিঁড়ে গেছে, সো ওইটার মধ্যে দিয়ে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে গেছে, সো এটা হচ্ছে আউটিক ডিসেকশন। এবং আহ, অর্থাৎ ব্লাড ভেসেলের লেয়ারের মধ্যে ব্লাড ঢুকে গেছে, এবং এটার ফলে সাডেন কার্ডিয়াক ডেথ, কার্ডিয়াক টেম্পোনেট হইতে পারে। কার্ডিয়াক টেম্পোনেট এমন একটা কন্ডিশন যেটাতে দেখা যায় যে মানে হার্ট প্রেসড হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসো ভাস্কুলাইটিস। হ্যাঁ, কিছু ভাস্কুলাইটিস বা ব্লাড ভেসেলের ইনফ্লামেশন কন্ডিশন আছে। একটা আছে ইনফেকশিয়াস ভাস্কুলাইটিস, অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই দ্বারা ব্লাড ভেসেল ইনফেকশন হয়েছে। একটা আছে নন ইনফেকশিয়াস ভাস্কুলাইটিস, এর মধ্যে ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস, বা এটাকে গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বলে বর্তমানে, গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। এটা আমাদের নাক, লাং, কিডনি, তারপরে এই পার্সনগুলো স্কিনে প্রেজেন্ট করে সাইনোসাইটিস, লাঙের প্রবলেম, গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার মানে এরা মেনলি আমাদের ইএনটির সাথে অ্যাসোসিয়েটেড, এরা আমাদের লাঙের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এরা আমাদের কিডনির সাথে অ্যাসোসিয়েটেড। তাকিয়াশু আর্টারাইটিস, এটা হচ্ছে মেনলি আমাদের আউটা এবং মেজর ব্রাঞ্চেস অফ আর্টারিসকে এফেক্ট করে। ইয়াং ওমেনদের এই ডিজিজটা হয়ে থাকে। এটাকে পালসলেস ডিজিজও বলা হয়, কারণ এখানে তুমি পালস তেমন একটা পাবা না, মানে রেডিয়াল পালস হচ্ছে উইক হয়ে যায় বা অ্যাবসেন্ট হয়ে যায়। এটা তাকিয়াশু আর্টারাইটিস। আচ্ছা, থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স, এটা আরেক নাম বার্জার ডিজিজ। এটা যারা স্মোকিং করে, ইয়াং মেল ও স্মোকিং করে, এবং স্মল আর্টারি এবং মিডিয়াম সাইজ আর্টারিতে ইনফ্লামেটরি একটা লেশন, এটাকে আমরা বলতেছি এক ধরনের ভাস্কুলাইটিস মিডিয়াম আর স্মল সাইজ আর্টারিতে, এবং এটা পেশেন্টের ইস্কিমিয়া, গ্যাংগ্রিন হইতে পারে। হ্যাঁ, এই কন্ডিশন নিয়ে এসে আসবে সার্জারিতে, তোমরা আরো ডিটেলস এটা পড়বা। আর তা বাদে জায়ান্ট সেল বা টেম্পোরাল আর্টারিটিস বলা হয়, অর্থাৎ টেম্পোরাল আর্টারি যেটা থাকে আমাদের মাথার ওইদিকে, ফলে পেশেন্টের হেডেক, জতে পেইন হওয়া, ভিজুয়াল লস হওয়া, এরকম বিভিন্ন ধরনের প্রবলেমে পার্সন কিন্তু প্রেজেন্ট করতে পারে, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। কারণ এই টেম্পোরাল আর্টারিটিস যদি কারো হয় তাহলে কিন্তু ব্লাইন্ডনেস হইতে পারে, মানে সে চোখে দেখবে না, এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হইতে পারে। আচ্ছা, তারপরে কাওয়াসাকি ডিজিজ, মানে এটা চিলড্রেনদের হয়, এবং এটা ফিভার, কনজাংটিভাইটিস, স্কিনে র্যাশ হওয়া, এবং টাং টাং দেখতে রেডিশ স্ট্রবেরির মতো। সো স্ট্রবেরি টাং এখানে পাওয়া যায়, স্ট্রবেরি টাং এখানে পাওয়া যাচ্ছে, এটা একটু জানলাম। এবং করোনারি আর্টারি অ্যানিউরিজম হইতে পারে এটা থেকে। পলি আর্টারিটিস নোডুসা, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, স্পেশালি মিডিয়াম সাইজ আর্টারির এক ধরনের নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস। এটা কিডনি, হার্ট, জিআইটি এগুলাকে মেইনলি এফেক্ট করে, লাংকে এফেক্ট করে না। এটাকে আমরা বলি পলি আর্টারিটিস নোডুসা। ওকে, ফাইন। আর একটা রেনল্ডস ফেনোমেনন, এটা মানে হচ্ছে যে আমাদের ফিঙ্গার, তারপরে টোস, অর্থাৎ হাতের ফিঙ্গার এবং পায়ের টোস, এগুলা বিভিন্ন কোল্ডের সংস্পর্শে আসলে বা স্ট্রেসের সংস্পর্শে আসলে এগুলা কালার চেঞ্জ হয়ে যায়। মানে ধরো কালার চেঞ্জ কিভাবে হচ্ছে, হোয়াইট, ব্লু, রেড, এরকম বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হইতে পারে। তো এটাকে আমরা বলি রেনল্ডস ফিনোমেনন। কোল্ড বা তোমার স্ট্রেসের কারণে এরকম হচ্ছে। ভেরিকোজ ভেইন, এটা হচ্ছে অনেক সময় দাঁড়ায় যারা কাজ করে, ট্রাফিক পুলিশ, ডক্টর, সার্জন স্পেশালি, এদের ক্ষেত্রে ডাইলেটেড টর্চুয়াস ভেইন পাওয়া যেতে পারে, স্পেশালি পায়ে, লেগসে, এবং লং টাইম যারা দাঁড়ায় থাকে, প্রেগনেন্সির টাইম, অবেসিটি যারা, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। স্পষ্ট তখন আমরা ভেইনগুলো দেখতে পারি। এটা থেকে পরবর্তীতে কমপ্লিকেটেড হয়ে ভেনাস আলসার হইতে পারে। আচ্ছা, থ্রোম্বোফ্লেবাইটিস এবং ফ্লেবোথ্রোম্বোসিস, দুইটা টার্ম এখানে আমরা দেখলাম। তো থ্রোম্বোফ্লেবাইটিস মানে ভেনে ইনফ্লামেশন এবং থ্রম্বাস আছে, আর ফ্লেবোথ্রোম্বোসিস মানে হচ্ছে ভেইনে থ্রম্বাস আছে কিন্তু কোনো ইনফ্লামেশন উইভার নোটেবলি নাই। সুপিরিয়র ভেনাকাবাল আর ইনফ্রা ভেনাকাবাল সিনড্রোম, সেটা মানে হচ্ছে যে মানে সুপিরিয়র ভেনাকাবাল সিনড্রোম যেটা, এটাতে হচ্ছে ফেস ফুলে যায়, তারপরে নেক বেইন ডিস্টেনশন হয়ে যায়, আমরা বলি রেজ জেভিপি আমরা পাই, আপার লিম্বে ফুলে যাবে, ইডিমা থাকবে। ইনফ্রাভেনাকাবালে হচ্ছে লেগ ইডিমা হবে, ভেনাস কনজেশন থাকে, ইনফ্রাভেনাকাবা অবস্ট্রাকশনের কারণে এটা হয়েছে। আর লিম্ফেটিক্সের ডিজিজের মধ্যে যেমন ধরো লিম্ফাইজিটিস একটা ডিজিজ আছে, এটা মানে হচ্ছে লিম্ফেটিক চ্যানেলে ইনফ্লামেশন আছে, এটা ইনফেকশনের কারণে হইতে পারে। সেক্ষেত্রে আমরা স্কিনের রেড কালার কিছু স্ট্রিক্স দেখতে পারি লিম্ফাইজিটিসে। লিম্ফিডিমা যে কন্ডিশনটা, এটা আমরা ফাইলেরিয়াসিস যে রোগটা, অর্থাৎ পা অনেক বেশি ফুলে যায়, উচেরিয়া ব্যানক্রফটি দ্বারা হয়, সেটার কারণে হইতে পারে। তারপরে সার্জারির কারণে লিম্ফেডিমা হইতে পারে, স্পেশালি যাদের ধরো ব্রেস্টে সার্জারি করা হয়, ওদের পরবর্তীতে আপার লিম্ব একেবারে লিম্ফেডিমা হয়ে যেতে পারে, এবং টিউমার অবস্ট্রাকশনের কারণে হওয়া পসিবল। এবং এই লিম্ফেডিমা যেটা, এটা মনে রাখবো সবসময় নন পিটিং ইডিমা। সো নন পিটিং ইডিমার যদি একটা এক্সাম্পল তোমাকে বলতে পারে, যেটাতে যদি তুমি ইন্ডেন্ট করো, চাপ দাও, সেটাতে গর্ত হয়ে থাকবে, মানে তুমি তুলে ফেলার পর গর্ত হয়ে থাকবে এমন না, এরা মানে নর্মালি থাকবে, অর্থাৎ কোনো ইন্ডেন্টেশন পজিটিভ হবে না। এই জন্য এদেরকে নন পিটিং ইডিমা বলা হয়। তো নন পিটিং ইডিমার উদাহরণ এটা। তারপরে হাইপোথাইরয়েডিজম ইডিমা, মিক্সোডিমা নামে একটা কন্ডিশন পাওয়া যেতে পারে, সেটাও কিন্তু এরকম নন পিটিং থাকে। এখন ব্লাড ভেসেলে কিছু টিউমারও হইতে পারে, হেমানজিওমা আমরা বলি, এবং এটা মোস্ট কমন ভাস্কুলার টিউমার। ব্লাড ভেসেলের টিউমার বললেই মনে রাখবে হেমানজিওমা। এটা কোথায় হয়? কমনলি স্কিনে, লিপসে, এই সকল জায়গায় হয়, এবং স্মল ক্যাপিলারি সাইজ ভেসেলে মেইনলি এগুলো হয়। আচ্ছা, তো এটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে ক্যাপিলারি হিমানজিওমাটাই মেইনলি স্কিন লিপসে হয়, এবং এরা স্মল ক্যাপিলারি সাইজ ভেসেলে হয়। আর
এই ক্যাভার্নাসটা হচ্ছে লার্জ ডাইলেটেড ভাস্কুলার স্পেস এ মেইনলি হয়, এবং এরা লিভার, ব্রেইন এই সকল জায়গায় হইতে পারে ক্যাভার্নাসটা। পায়োজেনিক গ্রানুলোমা নামে একটা কন্ডিশন আছে, এটা সার্জারিতে পড়বা। এরা একটা রেড কালার লেশন, র্যাপিডলি প্রোগ্রেসিং, এরা ভাস্কুলার অরিজিনেরই অ্যাকচুয়ালি, মানে আমাদের হেমানজিওমার একটা ভ্যারিয়েন্ট আর কি, এবং সহজেই এরা ব্লিডিং হইতে পারে। লিম্ফানজিওমা যেটা, এটা মানে হচ্ছে যে লিম্ফেটিক ভেসেলের টিউমার, স্মল লিম্ফেটিক চ্যানেল থেকে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল, মানে সিম্পল লিম্ফানজিওমা। আর যদি হচ্ছে নেকের কথা বলি, নেকে হচ্ছে সিস্টিক হাইগ্রোমা বা ক্যাভার্নাস লিম্ফানজিওমা হইতে পারে। তো সিস্টিক হাইগ্রোমা তোমরা খুব কমনলি শুনবা যে ল্যাটারাল একটা নেক সোয়েলিং এর নাম বলো, তার একটা কিন্তু সিস্টিক হাইগ্রোমা, এবং এই সিস্টিক হাইগ্রোমা এর মধ্যে আমরা জানি কোলেস্টেরল পাওয়া যায়, কোলেস্টেরল, বুঝছো, কোলেস্টেরল ডিপোজিট থাকে এই সিস্টিক হাইগ্রোমার মধ্যে, হাউএভার, এবং এটা লিম্ফানজিওমা এক ধরনের। তা বাদে হচ্ছে আমরা গ্লোমাস টিউমার নামে একটা টিউমার আছে, এটাও কিন্তু হইতে পারে। গ্লোমাস টিউমার মানে হচ্ছে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ক্যাভার্নাস হিমানজিওমা যেটা, এটা হচ্ছে যাদের টার্নার সিনড্রোম থাকে তাদের সাথে অ্যাসোসিয়েটেড। টার্নার সিনড্রোম, এটা জানো যে 45XO এরকম একটা ক্যারিওটাইপিং থাকে, এদের ক্ষেত্রে এটা কমনলি পাওয়া যায়। আর গ্লোমাস টিউমার যেটাকে আমরা বলি হচ্ছে এটা ফিঙ্গার নেলসে পাওয়া যাইতে পারে। তারপরে গ্লোমাস টিউমার টার্মটা তোমরা আমাদের কানের মধ্যে মিডল ইয়ারে এই টিউমারের নাম শুনবা। ভাস্কুলার একটেসিস মানে কি? ভাস্কুলার একটেসিস মানে হচ্ছে যে ভেসেলগুলো অনেক বেশি অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যাবে, এটাকে বলা হয়, এবং এটা দেখা যায় জন্ম থেকেই বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে। নেভাস মানে এর মধ্যে যে ভ্যারিয়েন্টগুলো আছে এগুলো জন্ম থেকেই দেখা যায় থাকে। তারপরে স্পাইডার ট্যালানজেক্টিসিয়া যে কন্ডিশনটা, রেডিয়েটিং ব্লাড ভেসেলে, মানে রেডিয়েটিং ব্লাড ভেসেল, এবং দেখা যাবে যে সেন্ট্রালি একটা রেড স্পট, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে স্পাইডার ট্যালানজেক্টিসিয়া, যেটা কই পাওয়া যায়? লিভার সিরোসিস যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা পাওয়া যায়, লিভার ডিজিজ স্পেশালি, প্রেগনেন্সিতেও পাওয়া যেতে পারে। আর হেরিডিটারি হেমোরেজিক ট্যালানজেক্টিসিয়া যে কন্ডিশনটা, এটাকে অসলার ওয়েবার রেন্ডুস ডিজিজও বলা হয়, এবং এটা ইনহেরিটেড একটা ডিজিজ, এটাতে রিকারেন্ট এপিস্টেক্সিস, ট্যালানজেক্টিসিয়া এরকম থাকে, এবং এটা কিন্তু ভাস্কুলার ডিফেক্টের কারণে, মানে আমাদের যে ডিজঅর্ডার আছে কোয়াগুলেশন ডিজঅর্ডার, তার মধ্যে ভাস্কুলার ডিফেক্টের কারণে হয় এরকম একটা ডিজিজের নাম বলো এপিস্টেক্সিস, মানে নাক দিয়ে রক্ত পড়া। তো তার মানে এটা হচ্ছে হেরিডিটারি হেমোরেজিক ট্যালানজেক্টিসিয়া। রিঅ্যাক্টিভ ভাস্কুলার পলিফারেশন যেটা, এটাতে হচ্ছে মানে আমরা বলি যে ইনফেকশনের কারণে হয়, বার্টুনেলা ইনফেকশনের কারণে এইডস পেশেন্টদের ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। তারপরে ক্যাপোসিস সার্কোমাও অ্যাকচুয়ালি হিউম্যান হার্পিস ভাইরাস 8 এবং এইডস পেশেন্টদের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এটাতে মানে এটা ওরাল ক্যাভিটিতে মানে হইতে পারে, স্কিনে হইতে পারে, এবং এটাতে পার্পল রেড প্যাচেস পাওয়া যায়। এটা আমরা একটু জাস্ট জানলাম। আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কি কি আছে? ভেসেলের ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আছে অ্যানজিওসার্কোমা, এটা হচ্ছে হাইলি ম্যালিগন্যান্ট আমাদের ভেসেলের এন্ডোথেলিয়াল টিউমার, এটা লিভারে, স্কিনে, ব্রেস্টে পাওয়া যায়। হেমানজিও পেরিসাইটোমা যে কন্ডিশনটা, এটা হচ্ছে আমরা বলি যে পেরিসাইট, ভেসেলের যে পেরিসাইট থাকে সেখান থেকে অরিজিন করতে পারে। আচ্ছা, আমরা যদি ভেসেলের স্ট্রাকচারের কথা বলি একটু, তাহলে ভেসেলের স্ট্রাকচারে মনে রাখবা, ভেসেলের স্ট্রাকচারে মেইনলি টিউনিকা ইন্টিমা থাকে, এটা একেবারে ইনার লেয়ার ভেসেলের, যেটাতে অ্যান্ডোথেলিয়াম থাকে এবং বেসমেন্ট মেমব্রেন থাকে, এবং টিউনিকা মিডিয়া একটা লেয়ার থাকে যেটা মিডল লেয়ার, এটাতে মেইনলি স্মুথ মাসেল থাকে। তাই আমরা বলি না ভেসেল স্মুথ মাসেল থাকে, সেই স্মুথ মাসেলটাই মিডিয়াতেই থাকে। এরা ব্লাড ভেসেলের ডায়ামিটার কখন ন্যারো করা লাগবে, কখন ডাইলেট করা লাগবে, এই জিনিসটা মেনটেন করে। আর একেবারে বাহিরের যে লেয়ার সেটাকে টিউনিক অ্যাডভেন্টিসিয়া বলা হয়, এটা কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই জিনিসগুলো দিয়ে তৈরি। আচ্ছা, আর ক্যাপিলারিস হচ্ছে আমরা জানি নর্মালি সাইজ 7 থেকে 8 মাইক্রোমিটারের মতো হয়, এটাতে শুধু অ্যান্ডোথেলিয়াম থাকে, কোনো মিডিয়া বা অ্যাডভেন্টিসিয়া থাকে না। তো তার মানে কি ক্যাপিলারিতে শুধু অ্যান্ডোথেলিয়াম থাকে, এবং এটা গ্যাস, নিউট্রিশন এগুলো এক্সচেঞ্জে হেল্প করে। ওকে ফাইন। আর পেরিসাইট জিনিসটা কি? পেরিসাইট মানে হচ্ছে যে ক্যাপিলারির অ্যারাউন্ডে যে সেল থাকে সেটাকে পেরিসাইট বলা হয়, এরা ক্যাপিলারিকে সাপোর্ট দিতে হেল্প করে, এবং স্মুথ মাসেল সেলের মতো, মানে ক্যাপিলারিতে তো স্মুথ মাসেল সেল থাকে না, বাট এটার মতো একটা স্পেশাল, এটার অল্টারনেটিভ একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে আমরা পেরিসাইট বলি। আচ্ছা, এবং আর্টারি কি কি টাইপ আছে? আর্টারিতে লার্জ আর্টারিস আছে, যেটার মধ্যে আওটা, পালমোনারি আর্টারি, কমনিক আর্টারি, সাবক্লাভিয়ান, আইলিয়াক এগুলো পড়ে। এগুলো হাইয়েস্ট প্রেশার মানে হচ্ছে রিসিভ করে হার্ট থেকে, এবং মিডিয়াম আর্টারির মধ্যে কর্নারি আর্টারি, রিনাল আর্টারি আছে, এবং স্মল সাইজ আর্টারির মধ্যে কিন্তু আমরা জানি যে স্মল আর্টারিস, আর্টারিওলস থাকে। এরা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে মেইন রোল প্লে করে, স্মল আর্টারি এবং আর্টারিওলসগুলো। এবং লিমফেটিক্স নিয়ে যদি একটু কথা বলি, লিমফেটিক্স হচ্ছে থিন ওয়াল চ্যানেল যেটাতে অ্যান্ডোথেলিয়াম লাইনিং থাকে, এবং এরা হচ্ছে টিস্যু ফ্লুইডগুলোকে নিয়ে ব্লাডে দেয়, হ্যাঁ, এবং ইনফ্লামেটরি সেলও এদের মধ্যে থাকতে পারে লিমফেটিক্সের মধ্যে, হ্যাঁ। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা এখান থেকে একটু মনে রাখবো। তারপরে আসো যে আমরা কনজেনিটাল অ্যানোমালি ব্লাড ভেসেলে কি কি হইতে পারে।
একটা তো হচ্ছে ব্যারি অ্যানোরিজম হইতে পারে, যেটা ডেভেলপমেন্টালি থাকে, অর্থাৎ ভেসেল ওয়ালে একটা কনজেনিটাল উইকনেস স্পেশালি সেরেব্রাল আর্টারিতে, এবং ব্যারি লাইক আউটপাউচিং থাকে, এটা রাপচার হলে সাবারকানাইড হেমোরেজ হতে পারে, যেগুলো নিয়ে আমি কথা বলে আসছি। আর আর্টারি ভেনাস ফিস্টুলা নিয়ে আমরা টুকটাক কথা বলছি, এটা নিয়ে আর কথা বলবো না। এবং দেখা যায় যে কনজেনিটালি হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্টের কারণে হতে পারে। আর আর্টারি ভেনাস ফিস্টুলা বিভিন্ন কারণে হতে পারে, যেমন যাদের পেনিট্রেটিং ইনজুরি হয়, একেবারে ঢুকাই দিছে একটা মানে টিপ অফ নাইফ, এবং তারপরে অ্যাডজাসেন্ট ভেসেলে কোনো ইনফ্লামেটরি ডিস্ট্রাকশন হয়েছে, সার্জিক্যালিও হেমোডায়ালাইসিসের কারণে আর্টেরিওভেনাস ফিস্টুলা হইতে পারে, যাদের ডায়ালাইসিস করা হয়, কিডনিতে সমস্যা থাকে। এটা একটু মনে রাখবা। আসলে হাইপারটেনশন নিয়ে এখন আমরা একটু কথা বলবো। আচ্ছা, আচ্ছা, আর এই যে ব্যারিয়ানিউরিজম, এটা যদি ব্যারিয়ানিউরিজম না, মানে হচ্ছে তোমার এই যে যেটা আর্টেরিওভেনাস ফিস্টুলা যদি রাপচার করে, তাহলে ব্রেনে এরা হেমোরেজ করতে পারে, তারপরে কার্ডিয়াক ফেলিওর করতে পারে। এটা একটু জাস্ট মনে রাখতে পারো। কারণ হচ্ছে নর্মালি কি থাকে, আর্টারি থেকে ক্যাপিলারিতে ব্লাড যায়, তারপরে ভেনে যায়, বাট এখানে যেটা হচ্ছে আর্টারি থেকে ডাইরেক্টলি ভেনে ব্লাড চলে যাচ্ছে, সো লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড র্যাপিডলি হার্টে যাচ্ছে, তার মানে এখানে হার্ট ফেলিওর হওয়া পসিবল। হাইপার টেনশন নিয়ে একটু কথা আমরা এখানে একটু বলি। পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 মিলিমিটার মার্কারি বা তার বেশি, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি অথবা তার থেকে বেশি যদি হয়, তাহলে সেটাকে আমরা হাইপার টেনশন বলি। এবং এটার যে কোনো একটা ফুলফিল হলেও সেটা হাইপার টেনশন, মানে পারসিস্টেন্টলি এটি এলিভেটেড থাকতে হবে, এটা কথা। এখানে কিছু মানে তোমার রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জগুলো একটু দেখে নিবা। এখন ব্লাড প্রেশার বাড়ে কোন কোন কারণে সেটা একটু জানতে হবে। মেইনলি 90 থেকে 95 হচ্ছে কোনো কারণ জানা নাই, প্রাইমারি বা এসেনশিয়াল হাইপার টেনশন। সেকেন্ডারি হাইপার টেনশনের রেনাল কিছু কজ আছে, কারণগুলো একটু পড়ে নিবা যে রেনাল কী কী কজ আছে। এবং দেখা যায় কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অবেসিটি থাকে, স্মোকিং কেউ করে, এক্সেস সল্ট খায়, এবং স্ট্রেস আছে, তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে হওয়ার চান্স বেশি থাকে হাইপার টেনশন। আর তারপরে সেকেন্ডারি হাইপার টেনশন হচ্ছে গিয়ে মানে এই যে এই হাইপার টেনশনটা যেটা হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন, এদের ক্ষেত্রে চান্স বেশি থাকে আসলে। আর সেকেন্ডারি হাইপার টেনশনের কারণগুলো তোমার একটু দেখতে হবে। ইম্পর্টেন্ট কিছু কারণের মধ্যে হচ্ছে তোমার এই যে আমি বলছি এখন গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলো মনে রাখো। এবং রেনাল আর্টারি স্টেনোসিসে হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, কোয়ার্কেশন অফ আওয়ারটা একটা কথা শুনছো না, এটা তো তোমার হচ্ছে হাইপারটেনশন থাকতে পারে। এবং এটাতে আমরা একটা কন্ডিশন পাই যেটাকে বলি আমরা রেডিও ফিমোরাল ডিলে। তোমরা রেডিয়াল পালস আর ফিমোরাল পালস একসাথে পাওয়ার কথা, যদি ডিলে পাও সেটা কিন্তু এই কন্ডিশনটাতে পাইতে পারো। মেডিসিনে অনেক কিছু পড়াইতেছে অ্যাকচুয়ালি। এন্ডোক্রাইন কজের মধ্যে মনে রাখবা কুশিং সিনড্রোম, তারপরে কনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, গ্লুকোকর্টিকয়েডস বা স্টেরয়েড যারা অনেক বেশি খায় তাদের ক্ষেত্রে হইতে পারে। প্রেগনেন্সির কারণে হাইপারটেনশন তো হইতে পারে। ফিওকোমোসাইটোমা, ফিওকোমোসাইটোমা মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা টিউমার, যেখানে ওইখান থেকে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন রিলিজ হয়, এবং এগুলা রিলিজ হওয়ার কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এইগুলা আমাদের ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে ব্লাড প্রেশার বাড়াইতে পারে। অ্যাক্রোমেগালিতে পার্সেন্টটা তোমরা জানো যে পার্সেন্টটা সব কিছু একটু লম্বা লম্বা, মুখের সব মুখ লম্বা বা এরকম একটা লম্বা লম্বা বিষয় থাকে, তো অ্যাক্রোমেগালিতে হইতে পারে, হাইপোথাইরয়েডিজম হইতে পারে, এটা ইভেন হাইপারথাইরয়েডিজমও হইতে পারে। আচ্ছা, কোয়ার্কেশন অফ আওয়ারটাতে হইতে পারে। তারপরে হচ্ছে এই কয়েকটা কথা আমরা একটু জানলাম। এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে হচ্ছে, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন নামে একটা কন্ডিশন আছে। এটা কি বলতো? ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে আসলে ডিটেলসে বলে তোমাদেরকে অনেক কিছুই ডিটেলসে বলা যায়, বাট আমি অত ডিটেলসে তো বলতে চাচ্ছি না, কারণ বললে অনেক টাইম আমাদের হচ্ছে অকুপাইড হবে। সো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে হচ্ছে এমন একটা কন্ডিশন, যেই কন্ডিশনে পার্সেন্টের প্রচুর পরিমাণে ব্লাড প্রেশার বেড়ে যাবে, মানে সিভিয়ার র্যাপিডলি প্রোগ্রেসিভ হাইপারটেনশন, আমরা বলি যে 200-র বেশি, হিস্টোরিক ধরো 200-র বেশি, আর ডায়াস্টোলিক 120-এর বেশি, তো এরকম একটা কন্ডিশন। এবং এই কন্ডিশনে যাদের অনেক বেশি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন থাকে, তাদের রেনাল সিস্টেম, তারপর হচ্ছে আমাদের আয়ের মধ্যে রেটিনাতে হেমোরেজ হতে পারে, রেটিনাল যেটাকে আমরা বলি রেটিনাল হেমোরেজ, প্যাপিলিডিমা, অপটিক ডিস্ক সুয়েলিং হইতে পারে, আমরা যদি অপথ্যালমোস্কোপি করি বা আইতে এক্সামিনেশন করি, ফান্ডোস্কোপি করি। পেপিলিডিমা মানে কি? অপটিক ডিস্ক সুয়েলিং হয়ে যাওয়া। যদি কারো হাইপার টেনশন থাকে, তাহলে হাইপার টেনশনের কি কমপ্লিকেশনস হইতে পারে এটা নিয়ে আমাদের জানতে হবে। শুরুতে অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হয়? কারণ আমরা জানি হাইপার টেনশন যে কাজটা করে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে এন্ডোথেলিয়াম থাকে না, সেটাকে ড্যামেজ করে, আর সেটা যদি ড্যামেজ হয় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস ফাস্টার ডেভেলপ হয়। কারণ আমরা যখন পরবর্তীতে অ্যাথেরোস্ক্লেরোসিসের মেকানিজম দেখবো, তখন আমরা দেখবো যে কিভাবে এন্ডোথেলিয়াল ড্যামেজ ট্রিগার করে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস করতে। হাউএভার অ্যাথেরোস্ক্লেরোসিস মানে তো বুঝো যে ব্লাড ভেসেলের মধ্যে একটা অক্লুশন তৈরি হয়েছে, এবং সেই অক্লুশনটার কারণে সেখানে ব্লাড ফ্লো ঠিক করা হবে না, যখন কমপ্লিটলি অক্লুশন হয়ে যাবে সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি। আর কার্ডিয়াক হাইপারট্রফি করতে পারে। এবং কার্ডিয়াক হাইপারট্রফি কেন করবে? কারণ হার্ট আমরা জানি যে ইনক্রিজড রেজিস্ট্যান্সের এগেইনস্টে হচ্ছে পাম্প করতে হয় যখন হাইপার টেনশন থাকে। এর ফলে লেফট ভেন্ট্রিকলটা, এই যে যদি লেফট ভেন্ট্রিকল হয়, তাহলে লেফট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যাবে। হাইপারট্রফি যেখানে মাসলগুলো মোটা হয়ে যাবে, ফলে ব্লাড কম এটার মধ্যে থাকতে পারবে, এবং এটার ফলে কার্ডিয়াক হাইপারট্রফি হইতে পারে। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগুলো হলে কিন্তু পরবর্তীতে হার্ট ফেলিয়ার করতে পারে। সো হার্ট ফেলিয়ার হবে। এবং তা বাদে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট অ্যাটাক তো করতেই পারে। মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া একটা টার্ম আছে, অর্থাৎ
আমাদের সেরেব্রাল বা ব্রেনের যে আর্টারিগুলো থাকে ওই জায়গায় 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 ইনফাকশন স্কিমে করে আমাদের মেমোরি লস বা কগনিশনে প্রবলেম করতে পারে। আউটিক ডিসেকশনও করা পসিবল হাইপার টেনশনের মাধ্যমে। সো রেনাল ফেলার করতে পারে, ব্রেনে হেমোরেজ করতে পারে, স্ট্রোক করতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি অর্থাৎ চোখের মধ্যে হেমোরেজ হওয়া এবং পার্সেন্টটা চোখে না দেখতে পারা, এই জিনিসটা করতে পারে। ইভেন হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি একটা টার্ম আছে, মানুষের যখন হাইপারটেনশন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষটা ব্রেনও ঠিক করে কাজ করে না, এনকেফালোপ্যাথি হয়ে যায়, মানুষটা হেডেক, কনফিউশন, ভমিটিং এবং সেইজার হইতে পারে। এবং হাইপার টেনশন এমন একটা কন্ডিশন যেটা যদি কারো থাকে, হি হ্যাজ এ হাই রিস্ক অফ ক্যান্সার, সরি ক্যান্সার না মানে তোমার স্ট্রোক। এবং এই স্ট্রোকটার মধ্যে কি স্ট্রোক মনে রাখবা, হেমোরেজিক স্ট্রোক। হাইপারটেনসিভ পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক বেশি হয় এবং হেমোরেজিক স্ট্রোক যদি হয় আমরা বলি কন্ট্রোল ব্লাড প্রেশার ফার্স্ট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ডু। এবং এক্ষেত্রে আমরা নিমোডিপিন একটা ড্রাগ দিই যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আচ্ছা, ভাস্কুলার স্পাজম প্রিভেন্ট করতে। হাউএভার এখন আসলে যে আমরা আর্টারিওস্ক্লেরোসিসে চলে যাবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আর্টারিওস্ক্লেরোসিস মানে হার্ডেনিং অফ আর্টারিজ, আর্টারিজ হার্ড হয়ে গেছে, আর্টারির যে ওয়াল থাকে এবং ওটা ঠিক হয়ে গেছে এবং ইলাস্টিসিটি যেটা আর্টারিটা ইলাস্টিক করবে ওই ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাবে। এটা 4 টাইপের। একটা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস, মানে এটা তো আর্টারিওস্ক্লেরোসিস, তো এর মধ্যে 4টা টাইপ আছে। একটা হচ্ছে আর্টারিওলোস্ক্লেরোসিস, হ্যাঁ আর্টারিওলো, এবং এটা স্মল আর্টারি এবং আর্টারিওলসে হয়, হাইপার টেনশন ডায়াবেটিসের কারণে হয়ে থাকে এবং এটা ইসকিমিয়া করতে পারে। তো এই আর্টারিওলোস্ক্লেরোসিসের মধ্যে একটা ভ্যারিয়েন্ট আছে, যেমন ধরো একটা হচ্ছে হাইলিন আর্টারিওলোস্ক্লেরোসিস, হাইপারপ্লাস্টিক আর্টারিওলোস্ক্লেরোসিস। তো এরকম কয়েকটা টাইপের কথা আমরা একটু জানলাম। হাইলিন যে আর্টারিওলোস্ক্লেরোসিস, এটাতে হাইলিন ডিপোজিশন হয় ব্লাড ভেসেলের মধ্যে এবং এটার আমরা বলি পার্সেন্টের বিনাইন হাইপারটেনশন যাদের থাকে, ম্যালিগন্যান্ট হয়নি এখনো, বিনাইন বা ডায়াবেটিস মেলাইটাস এদের ক্ষেত্রে বেশি হইতে পারে। আর হাইপারপ্লাস্টিক যেটা, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যাদের থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে। আর মনকেবার্গ মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস নামে একটা কথা আছে, এটা মানে হচ্ছে যে ভাস্কুলার লেয়ারের, ভেসেলের লেয়ারে যে মিডিয়া লেয়ারটা থাকে, মাসেল যে লেয়ারটা থাকে ওখানে হচ্ছে ক্যালসিফিকেশন হয়ে যায়। স্পেশালি 50 বছর যারা থাকে এরকম বয়স্কদের হইতে পারে এবং এটা ব্লাড ফ্লোকে অনেক বেশি অবস্ট্রাক্ট করে ফেলবে এমন না। হ্যাঁ, ফাইব্রোমাস্কুলার ইন্টিমাল হাইপারপ্লাসিয়া যে টার্মটা, এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা যেটা থাকে ওইটাতে হচ্ছে থিকেনিং হয়ে যায়, ফলে এটা হইতে পারে এবং এটা ব্লাড ভেসেল মুভমেন্টকে ন্যারো করতে পারে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং এটা হচ্ছে অ্যাথেরোমেটাস একটা প্লাক ফর্মেশন হয় আমাদের ভিতরে যে লেয়ার থাকে সেখানে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং এটাকে আমরা অ্যাথেরোমা বলে থাকি, এটাকে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক বলে থাকি। এবং এটা মেইনলি কোথায় হয় মনে রাখবা, করোনারি আর্টারিতে হইতে পারে, তাহলে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলবো। যদি করোনারিটিকে ফুললি অবস্ট্রাক্ট করে দেয়, দেখো করোনারিটিতে হইতে পারে যদি হয়ে দেখা গেলো যে এই আর্টারি একটু জায়গা অবস্ট্রাক্ট করছে, সেটা ধরো মানে স্টেবল অ্যানজাইনা, তারপরে এরা আরেকটু অবস্ট্রাক্ট করছে, তারপরে আনস্টেবল অ্যানজাইনা, আর একেবারে ফুল অবস্ট্রাক্ট করে ফেলে সেটাকে বলে আমরা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবং ইভেন এরা আমাদের যদি ব্রেনের সেরেব্রাল আর্টারিকে এভাবে অক্লুড করে অ্যাথেরোমেটাস প্লাক দ্বারা, সেটাকে আমরা বলি স্ট্রোক বা সেরেব্রাল আর্টারি এরকম করছে। আর এরা লোয়ার লিম্বেও করতে পারে এরকম, সেক্ষেত্রে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হবে, রেনাল আর্টারি তো এভাবে করতে পারে, এবং মেসেন্ট্রিক আর্টারি তো পসিবল, মেসেন্ট্রিক ইসকিমিয়া তারা করবে। অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের একটু ডিটেলসে জানতে হবে। তো এবং এটা মেইনলি আমাদের এখানে লিপিড, তারপর হচ্ছে বিভিন্ন ফাইব্রাস টিস্যু এবং ইনফ্লামেটরি সেল মিলে হচ্ছে ভেসেলের মধ্যে এরকম অক্লুশন তৈরি করে, এর ফলে লুমেনটা ন্যারো হয়ে যায় এবং দেখা যায় যে টিউনিকা মিডিয়া লেয়ারটা উইকেন হয়ে যায়। ওকে, মোটামুটি এতটুকু ইনফো তো আমরা জানলাম। এরপর আসলে দেখি যে অ্যাথেরোস্ক্লেরোসিসের ডেফিনেশনটা আমাদের একটু জানতে হবে। তো এটা মানে হচ্ছে এমন একটা ডিজিজ যেটা লার্জ এবং মিডিয়াম সাইজ যে আর্টারিজগুলো আছে এটাকে এফেক্ট করে এবং এখানে ফ্যাট বা কোলেস্টেরল অ্যাকুমুলেট করে ইন্টিমাতে এবং অ্যাথেরোমেটাস একটা প্লাক ফর্মেশন করে, ফলে ব্লাড ভেসেলকে ন্যারো করে দিবে, ব্লাড ফ্লো উইক করে মানে ব্লাড ফ্লো কমাই দিবে। এবং এটাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, অ্যাথেরোমা, অ্যাথেরোমেটাস প্লাক, ফাইব্রোফ্যাটি প্লাক, ফাইব্রাস প্লাক, সেরকম বিভিন্ন নাম আছে এটার। কোথায় কোথায় হতে পারে সেটা আমরা বলছি। এবং কোথায় মেইনলি হয়, লোয়ার অ্যাবডোমিনাল আওরটা, আইলিয়াক আর্টারিজ, করোনারি আর্টারি, পপলিটিয়াল আর্টারি, ইন্টারনাল কারোটিড আর্টারি, সার্কেল অফ উইলিস, সব জায়গায় হওয়া পসিবল। এবং আমরা যদি একটা অ্যাথেরোমেটাস প্লাকের কথা বলি, গ্রসলি কালার যদি বলি ইয়েলো ট্যান কালারের হয়, ইয়েলো ট্যান। এবং যদি থ্রম্বোসিস হয়ে যায় সেক্ষেত্রে রেড ব্রাউন কালার হতে পারে, সাইজ ভ্যারিয়েবল হতে পারে। স্মল প্লাক পরবর্তীতে বড় মিলে ভিজিয়ে বড় প্লাকও তৈরি করতে পারে এবং সেই হচ্ছে তোমার প্যাচি হইতে পারে, এক্সেন্ট্রিক হইতে পারে। এক্সেন্ট্রিক মানে হচ্ছে যে মানে এই যে ধরো ব্লাড ভেসেল এই এক সাইডে প্লাক আছে, এটাকে বলে এক্সেন্ট্রিক। আর প্লাকের মধ্যে একটা মানে এই যে প্লাকটা তৈরি হয় অ্যাথেরোমেটাস প্লাক, এটার একটা ক্যাপ থাকে যেটাকে ফাইব্রাস ক্যাপ বলি, এবং ওই ক্যাপে হচ্ছে তোমার স্মুথ মাসেল সেল থাকে, কোলাজেন থাকে, আর একটা নেক্রোটিক কোর থাকে, নেক্রোটিক কোর বা মাঝে একটা জায়গা। এবং এই নেক্রোটিক কোরের মধ্যে হচ্ছে তোমার কোলেস্ট্রল স্টার, ডেড সেল, ফোম সেল নামে একটা জিনিস থাকে, ফাইব্রিন থাকে, থ্রোম্বোটিক ম্যাটেরিয়ালস থাকে। তার মানে এটা কই, এটা হচ্ছে নেক্রোটিক কোরের মধ্যে থাকে। তাহলে কি কি থাকে, কোলেস্ট্রল স্টার, ডেড সেল,
ফোম সেলের নাম হচ্ছে লিপিড লেডেন ম্যাক্রোফেজ। আচ্ছা দেখো, লিপিড লেডেন ম্যাক্রোফেজ মানে কি, মানে সেই ম্যাক্রোফেজ যেটা লিপিডকে খেয়ে ফেলছে, হ্যাঁ, তো এটাকে বলে লিপিড লেডেন ম্যাক্রোফেজ। এবং পেরিফেরাল পার্ট অফ প্লাকে বিভিন্ন নিওভাস্কুলারাইজেশন আমরা দেখতে পারবো, নতুন ভেসেল তৈরি হচ্ছে পলিফেরেটিং। আর মাইক্রোস্কোপিক ফাইন্ডিং যদি বলি, তাহলে আমাদের মাইক্রোস্কোপের নিচে আমরা স্মুথ মাসেল সেল দেখতে পারবো, আমরা ম্যাক্রোফেজ দেখতে পারবো, টি লিম্ফোসাইট দেখতে পারবো, এগুলো বিভিন্ন সেল। আর আমরা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কোলাজেন, ইলাস্টিক ফাইবার, প্রোটিওগ্লাইক্যান্স, তারপরে লিপিড দেখতে পারবো, ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার বিভিন্ন ক্যালসিফিকেশন পাওয়া যেতে পারে যদি ওল্ড প্লাক হয়ে থাকে স্পেশালি। এবং আমরা পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার এরকম একটা আইডিয়া তো আমরা পাইছি। এবং অ্যাথেরোমাটাস প্লাক থেকে পরবর্তী কি কমপ্লিকেশন হইতে পারে সেটা আমাদের জানা লাগবে, যে এরা অবস্ট্রাকশন করতে পারে ব্লাড ভেসেলে, কারণ ব্লাড ভেসেলের মধ্যে যেহেতু এরা তৈরি হচ্ছে, ব্লাড ভেসেল লুমেনকে ন্যারো করে অবস্ট্রাকশন করে ফেলবে। অবস্ট্রাকশন করলে ইস্কিমিয়া হবে, অ্যানজাইনা, ক্লডিকেশন। ক্লডিকেশন মানে আমাদের লেগে যখন লেগের যে ভেসেলগুলো আছে ওই জায়গায় যখন এরা অবস্ট্রাক্ট করে ফেলে সেটাকে বলি আমরা ক্লডিকেশন। তখন ইন্টারমিটেন্ট মানে হাঁটতে গেলে পেইন হয়, ঠিক আছে। হাউএভার এখন আসলে যে, এবং এরা প্লাক রাপচার হয়ে যেতে পারে, এই প্লাকটা রাপচার হয়ে যেতে পারে, যেটা যে কাজটা করতে পারে যে সাডেন মানে ব্লাড ভেসেল ব্লকেজ করতে পারে, এমআই স্ট্রোক করে ফেলতে পারে, অ্যানোরিজম ফর্মেশন করতে পারে। এটাকে কেন অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়? অ্যাথেরো শব্দের অর্থ হচ্ছে সফট ফ্যাটি সেন্টার, আর স্ক্লেরোসিস মানে হচ্ছে হার্ডেনিং। সো এরকম একটা বিষয় এখানে আছে। অ্যাথেরোমাটাস প্লাকের কম্পোজিশন তাহলে যদি আমরা একটু বলি, তাহলে হ্যাঁ, প্লাকের মধ্যে টাইপ আছে স্টেবল, ভালনারেবল। স্টেবল মানে এটা স্টেবলই থাকবে, ভালনারেবল মানে যখন তখন মানে অতটা স্টেবল না, হ্যাঁ। তো ফাইব্রাস ক্যাপ থাকে, এবং ফাইব্রাস ক্যাপের মধ্যে স্মুথ মাসেল সেল, ম্যাক্রোফেজ, ফোম সেল, লিম্ফোসাইট, কোলাজেন, ইলাস্টিন, প্রোটিওগ্লাইকান, নিউ ব্লাড ভেসেল, এগুলো তো থাকবে। এটা আমরা বলছি। আর নেক্রোটিক কোরের মধ্যে সেল ডেব্রিস থাকবে, কোলেস্টেরল থাকবে, ফোম সেল থাকবে, ক্যালসিয়াম থাকবে। আর অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লাক, সেটাতে স্টেবল প্লাক মানে সেটাদের মধ্যে অনেক স্টেবল, এটা ঠিক একটা ফাইব্রাস ক্যাপসুল আছে, লিপিড কোডটা স্মল এবং ইনফ্লামেশন কম আছে, এবং এটা রাপচার তেমন একটা হবে না। আর ভালনারেবল প্লাক মানে থিন ফাইব্রাস ক্যাপ এবং লার্জ লিপিড কোর আছে, মার্কড ইনফ্লামেশন আছে, এবং এটি ইজিলি রাপচার করবে। এবং কে বেশি এমআই করবে? আসলে হচ্ছে ভালনারেবল প্লাকটা কিন্তু বেশি এমআই করবে। যে মনে রাখবে যেটা রাপচার করে ওটাই এমআই করার চান্স বেশি, কারণ এটাই থ্রোম্বোসিস মেইনলি ডেভেলপ করে। আচ্ছা, আর্টেরিওল মানে আর্টেরিওস্ক্লেরোসিস আর অ্যাথেরোস্ক্লেরোসিসের মধ্যে ডিফারেন্স কি? আর্টেরিওস্ক্লেরোসিস মানে হচ্ছে জেনারেল টার্ম, এটা মানে হার্ডেনিং অফ আর্টারিজ, অর্থাৎ আর্টারি থিকেনিং হয়ে যাওয়া। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস মানে স্পেসিফিক একটা ডিজিজ যেটাতে প্লাক ফর্মেশন হয়েছে, ফাইব্রোকেটি ইন্টিমাল প্লাক তৈরি হয়েছে, এরকম একটা বিষয়। ফোম সেল মানে কি? ফোম সেল মানে হচ্ছে লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ, অর্থাৎ একটা ম্যাক্রোফেজ যেটা লিপিডকে খেয়ে ফেলছে ওটাকে ফোম সেল বলা হয়। বা স্মুথ মাসেল সেল যেটা লিপিডকে খেয়ে ফেলছে সেটাকে বলা হয় ফোম সেল। মানে দুই ধরনের কথা। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে আসো আমরা আরো বেশ কিছু কথা বলবো। কেন ফোম সেল বলা হয়? কারণ ফ্যাট ড্রপলেটস সাইটোপ্লাজমকে একটা ফুমি দেখায় মাইক্রোস্কোপের আন্ডারে, এই জন্য এটাকে এটা বলা হয়। এবং আমাদের দেখা যায় এলডিএল যে কোলেস্ট্রল থাকে ওইটা ইন্টিমাতে ঢোকে, এটা অক্সিডেশন হয়, ম্যাক্রোফেজ এলডিএল কে খেয়ে ফেলে এবং এরা ফোম সেলে কনভার্ট হয়। সো ফোম সেল মানে এটা। ফ্যাটি স্ট্রিক মানে একটা টার্ম আছে। ফ্যাটি স্ট্রিক মানে কি? এটা মানে হচ্ছে যে আর্লিয়েস্ট ভিজিবল একটা লেশন অ্যাথেরোস্ক্লেরোসিসে, যেটা মেইনলি ফোম সেল এবং লিপিড ফিল্ড ম্যাক্রোফেজ যেটা ওইটা দ্বারা তৈরি হয়, এবং এটা দেখতে ফ্ল্যাট ইয়েলো স্ট্রিক্সের মতো, এবং এটা আওটা মেজরিটিসে দেখা যাইতে পারে। ফ্যাটি স্ট্রিকের ইম্পর্টেন্স কি? এরা হার্মলেস, বাট এরা ব্লাড ফ্লো অবস্ট্রাক্ট করে না, বাট এটা পরবর্তীতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকে কনভার্ট কিন্তু হইতে পারে। আচ্ছা, কি কি রিস্ক ফ্যাক্টর আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, যে কিছু আছে নন মডিফাইবল, কিছু আছে মডিফাইবল। এগুলো তোমরা সবাই জানো যে নন মডিফাইবল মানে এটা তুমি মডিফাই করতে পারবা না, এটা। আর মডিফাইবল মানে যেগুলো তুমি মডিফাই করতে পারবা। সো সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, এগুলো নন মডিফাইবল, এগুলো তুমি চাইলে মানে কন্ট্রোল করতে পারো। বাট জেনেটিক অ্যাবনর্মালিটিস, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে কারো থাকলে তোমার হওয়ার চান্স আছে। ইনক্রিজিং এজ, তারপরে জেন্ডার। আচ্ছা, এখানে জেন্ডারের কথা একটু বলি। মনে রাখবা মেল জেন্ডার এরা বেশি রিস্কে থাকে হার্ট অ্যাটাকের বা এই যে এই ডিজিজগুলোতে। বাট ফিমেলও রিস্কে থাকবে কখন জানো? আফটার ম্যানোপজ। ম্যানোপজ যখন ইস্ট্রোজেন কমে যাবে তখন দেখা যাবে যে ফিমেল আর মেল সমান রিস্কে থাকে। বাট তা বাদে নর্মালি 45 বছর আগে মহিলাদের তেমন কোনো রিস্ক থাকে না। আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে তোমরা একটু দেখে নিতে কিন্তু পারো। আচ্ছা, তারপরে আমরা প্রসিড করি এই প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টর নিয়ে একটু ডিটেলসে বলতে। এরপর আসলে যে অ্যাথেরোস্ক্লেরোসিসের এখানে যে প্যাথোজেনেসিস, এটা আমাদের একটু জানা লাগবে। সো অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোজেনেসিস নিয়ে আমরা একটু কথা বলবো। কিভাবে প্লাক ডেভেলপ করে? ফার্স্টে অ্যান্ডোথেলিয়াল কোনো একটা ইনজুরি হয়েছে। ধরো এই যে একটা ভেসেল, তো ভেসেলের মধ্যে অ্যান্ডোথেলিয়াম যেটা, এই জায়গায় কোনো একটা ইনজুরি হয়েছে। ইনজুরি হলে এখানে একটা ইনফ্লামেশন হবে, এখানে একটা প্লাক
ফর্মেশন হবে। তো কিভাবে হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি কি কারণে হতে পারে ফার্স্ট এটা জানতে হবে। এন্ডোথেলিয়াল ইনজুরি কারণ যদি হাইপারটেনশন থাকে, হাইপারলিপিডেমিয়া থাকে, স্মোকিং থাকে, ডায়াবেটিস থাকে, দেন এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে। এখন এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, এখন বলতে পারবে এন্ডোথেলিয়াল ইনজুরি কি ভিজিবলি না, ভিজিবল না, ভিতর থেকে হয়েছে, যেটা তুমি দেখতে পারতেছো না ভিজিবলি, মানে তোমার কেটে গেল। তুমি যদি একটা ইনজুরি হয়, তোমাকে চাকু দিয়ে কেউ খোঁচা দেয়, তখন তোমার এমন বেশি ইনজুরি হয়েছে এন্ডোথেলিয়াল যে বাইরে রক্ত পড়ে গেছে, এমন না। এখানে জাস্ট ইন্টারনাল ইনজুরি হয়েছে, অল্প কিছু ইনজুরি। তো ইনজুরির ফলে এখানে পারমিবিলিটি কিছু বাড়বে, অর্থাৎ এলডিএল ব্লাড ভেসেলের মতো ইন্টার করে। হ্যাঁ, এলডিএল ইন্টার করে এরা হচ্ছে গিয়ে ইন্টিমার ভিতরে এরা ট্রাপ হয়ে যায়, এরা অক্সিডাইজড হয় ফ্রি রেডিক্যালস দ্বারা, মানে এটা ভেঙে যায় আর কি এই এলডিএল গুলা। সো অক্সিডাইজড হয়, এবং অক্সিডাইজ হওয়ার পরে মোনোসাইট হচ্ছে এন্ডোথেলিয়ামের সাথে তো স্টিক করে আছে, মোনোসাইট হচ্ছে এন্ডোথেলিয়ামের সাথে তো লেগেছিল, তো সেটা কি করবে, ইন্টিমাতে মুভ করবে, ইন্টিমাতে, এবং এরা ম্যাক্রোফেজ হয়ে যাবে। মোনোসাইট ইন্টিমাতে গেলে ম্যাক্রোফেজ হয়ে যাবে। ইন্টিমা মানে কি, এদের যে মানে ব্লাড ভেসেলের মধ্যে যে জায়গায় মাস, মানে এটা তো ধরো এটা হচ্ছে একেবারে ইনার লেয়ার, যেটা হচ্ছে ইন্টিমা। ইন্টিমার ভিতরে যখন এটা ঢুকলো, ঢুকে ভিতরের দিকে ঢুকে গেছে, সো এন্ডোথেলিয়াম থেকে, এই যে হচ্ছে এন্ডোথেলিয়াম, আমি যদি দেখাই, এই যে এন্ডোথেলিয়াম, আর এই যে হচ্ছে এই কালারটা হচ্ছে ইন্টিমা। তাহলে ইন্টিমার মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এরা ম্যাক্রোফেজ হয়েছে, এবং ওই ইন্টিমার মধ্যেই হচ্ছে তোমার এলডিএল ছিল। তাহলে ওই এলডিএল গুলোকে এবার এই ম্যাক্রোফেজ খেয়ে ফেলবে, যেটাকে আমরা ফোম সেল বলি। একটা বিষয় একটু ক্লিয়ার করি, আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস মানেই কিন্তু থ্রোম্বাস না, মানে ধরো ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেলের মধ্যে এই যে আর্টেরিয়াল ওয়াল, তো এই আর্টেরিয়াল ওয়ালে এখানে ফ্যাটি প্লাক নর্মালি জমতে পারে। অর্থাৎ প্লাক মানে হচ্ছে এই জায়গায়, এই জায়গায় ধরো এন্ডোথেলিয়াম, তো এন্ডোথেলিয়াম কোনো ইনজুরির কারণে আলটিমেটলি এই যে আরো লেয়ার আছে, রাইট, ইন্টিমা আছে, বারো যে লেয়ার্স গুলো আছে, ওই জায়গায় ধরলাম এলডিএল কোলেস্ট্রল জমছে, এবং সেখানে ম্যাক্রোফেজ এই কোলেস্ট্রল গুলাকে খেয়ে সেটা ফোম সেল তৈরি করছে, ফ্যাটি স্টিক তৈরি করছে। সো এই জায়গা দিয়ে জিনিসগুলো তৈরি হয়ে আছে। তো পরবর্তীতে যখন প্লাক রাপচার করে যাবে, তো এই জায়গায় প্লাকটা তৈরি হয়ে আছে, প্লাক তৈরি হওয়ার কারণে, এই জায়গায় প্লাক তৈরি হওয়ার কারণে, তো আলটিমেটলি যে ব্লাড ভেসেলের জায়গাটা এটা একটু ন্যারো হয়ে গেছে, রাইট। তো এই প্লাকটা যখন রাপচার করে যায়, তখন এরা কি হয়, এরা হচ্ছে ব্লাডের সংস্পর্শে আসে, এই যে ব্লাড আছে, এই ব্লাডের সংস্পর্শে আসবে। তো ব্লাডের সংস্পর্শে এসে ভিতরে যে মানে থ্রোম্বোজেনিক ম্যাটেরিয়াল, মানে এই যে এইগুলো হচ্ছে থ্রোম্বোজেনিক ম্যাটেরিয়াল, সেগুলো ব্লাডের সংস্পর্শে আসবে, এবং পরবর্তীতে এখানে প্লাটিলেট অ্যাক্টিভেশন হয়, আলটিমেটলি বিষয়টাকে একটা মানে অ্যাথেরোস্ক্লেরোসিস করার, বা অ্যাথেরোস্ক্লেরোসিস করা না, মানে থ্রম্বাস তৈরি করবে আর কি। তার মানে এখানে প্লাকটা যেটা রাপচার হইলে সেখানে একটা কোয়াগুলেশন ক্যাসকেড তৈরি হবে। এই আগে থেকে তো এই প্লাকটা তৈরি হয়ে আসি, তো এই তৈরিকৃত প্লাগের উপরে আবার একটা কোয়াগুলেশন ক্যাসকেড তৈরি হবে, প্লাটিলেট অ্যাক্টিভেশন হবে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে, এবং আলটিমেটলি ওরা মিলে ঝিলে এরকম একটা থ্রম্বাস ফর্মেশন করবে, এবং যেটার কারণে এমআই হইতে পারে, হ্যাঁ, ব্লাড ফ্লো কমে ইস্কেমিয়া হয়ে কার্ডিয়াক সেল ডেথ করবে। সো ওভারঅল কথা যে প্লাক মানে আর থ্রম্বাস মানে সেম জিনিস না। প্লাকটা যখন রাপচার হয়, সেটার পেছনে কোয়াগুলেশন ক্যাসকেডের সাবস্টেন্স এসে জমে, তারপরে মেইনলি এরা হচ্ছে থ্রম্বাস তৈরি করে, এবং থ্রম্বাসটা যখন এই জায়গা থেকে ডিসলজ হয়ে অন্য জায়গায় চলে যাবে, আমি ধরলাম যে পালমোনারি আর্টারিতে জকলুট করে দিছে, মানে ধরো এটা লেগের একটা জায়গা, তো এটা পালমোনারি আর্টারিতে জকলুট করে দিছে, তাহলে সেটাকে আবার আমরা বলি এমবোলাস, রাইট। সেটা হচ্ছে এমবোলিজম। আবার ধরো কারো ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার আমি ধরলাম ফিমার ফ্র্যাকচার হওয়ার পরে ওই জায়গায় যে বোন ম্যারো আছে, বোন ম্যারোর জায়গায় ফ্যাট ডিসলজ হয়ে এই ফ্যাটটা যে পালমোনারি আর্টারিতে যে আটকে দিচ্ছে, তাহলে সেটাকে আমি বলবো ফ্যাট এমবোলিজম। সেটা একটা ডেঞ্জারাস কন্ডিশন, পোস্ট অপারেটিভলি এটা অনেকের হইতে পারে, ফলে পার্সেন্ট মারা পর্যন্ত যাইতে পারে, যেটাকে আমরা পালমোনারি এমবোলিজমও বলে থাকি। পরে এই ড্যামেজ এন্ডোথেলিয়াম এখানে যে প্লাটিলেট অ্যাগ্রিগেট করবে, প্লাটিলেট অ্যাডহেশন হবে, এবং স্মুথ মাসেল সেল ও সেখানে আসবে, এবং স্মুথ মাসেল সেল প্রলিফারেট করবে, মাল্টিপ্লাই করবে, কোলাজেন প্রোডাকশন করবে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সেখানে আসবে, ফ্যাটি, এবং আমরা বলি যে ফোম সেল অ্যাকুমুলেট করবে। সো সব কিছু মিলে ঝিলে তাহলে কি স্মুথ মাসেল সেল, কোলাজেন, লিপিড, এরা সব মিলে ঝিলে একটা অ্যাথেরোমাটাস প্লাক এখানে ফর্মেশন করতেছে, এবং প্লাকটা আস্তে আস্তে বয়স যখন হয়, তখন দেখা যায় যে এখানে ক্যালসিয়াম ডিপোজিশনও হইতে পারে, এবং কমপ্লিকেটেড প্লাক ডেভেলপ করতে পারে। তার মানে এন্ডোথেলিয়াল ইনজুরি হইলো, এলডিএল ইন্টিমার মধ্যে আসলো, তারপর হচ্ছে তোমার এলডিএল অক্সিড ভাঙলো, ভেঙে মনোসাইট মাইগ্রেশনও হইলো, তারপরে ম্যাক্রোফেজ ফর্মেশন হইলো। ম্যাক্রোফেজ মনোসাইট গুলা যখন ইন্টিমাতে গেল, ম্যাক্রোফেজ বললাম, এবং সেই ম্যাক্রোফেজ গুলা ওই এলডিএল গুলাকে খায় ফেলে ফোম সেল হইলো, তারপরে সেখানে ফ্যাটিস্টিক তৈরি হইলো, স্মুথ মাসেল সেল আসলো, ফাইব্রাস ক্যাপ তৈরি হইলো, অ্যাথেরোমাটাস প্লাক তৈরি হইলো, ক্যালসিফিকেশন বা রাপচার সেটা ভবিষ্যতে হওয়ার চান্স থাকে। তাহলে অ্যাথেরোমাটাস প্লাকটা রাপচার হইতে পারে, ইস্কিমিয়া করতে পারে, হেমোরেজ হইতে পারে, প্লাকের মধ্যে হেমোরেজও হইতে পারে, অ্যাথেরোএম্বোলিজম হইতে পারে, অর্থাৎ অ্যাথেরোমাটাস প্লাকটা ডিসলজ হয়ে ধরো হইছে পায়ে, সেখানে পা থেকে ডিসলজ হয়ে এরা চলে যেতে পারে হার্টে, ফলে এরা হার্ট অ্যাটাক করতে পারে। অ্যানোরিজমও হইতে পারে, যে প্লাক উইকেন, মানে আমাদের টিউনিকা মিডিয়াকে উইক করে এরা হচ্ছে গিয়ে ইলাস্টিক টিস্যুকে লস করে এরা ওয়ালকে ডাইলেট করে অ্যানোরিজমও ডেভেলপ করাইতে পসিবল, এবং এখানে শক্ত হয়ে যেতে পারে ওয়াল প্লাকগুলো, স্পেশালি ক্যালসিফিকেশন হয়ে যায়, এবং মাইক্রোডিয়াল ইনফেকশন এরা করতে পারে, এবং ভেসেলগুলোকে গ্রাজুয়ালি ন্যারো করে দেয়, এবং এরা
ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন পায়ে, সাইলেন্ট কার্ডিয়াক ডেথ, কোনিক ইসকেমিক হার্ট ডিজিজ, মেসেন্টেরিক ইসকেমিয়া নানা ধরনের প্রবলেম করতে পারে। ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন মানে কি, মানে হচ্ছে ধর মানুষটা হাঁটতে গিয়ে ব্যথা হচ্ছে, মানে লেগ পেইন ডিউরিং ওয়াকিং ডিউ টু ইনএডুকেট ব্লাড ফ্লো, অ্যানারোবিক রেসপিরেশন সেখানে হয়। এবং কোথায় মেইনলি প্রবলেমগুলো হয়, করোনারি আর্টারি, ক্যারোটিড আর্টারি, লোয়ার লিম্ব আর্টারি, আওর্টা, রেনাল আর্টারি, মেসেন্টিক আর্টারি, এই সকল জায়গায়। কনসিকুয়েন্স কি হতে পারে, যে প্লাক রাপচার করতে পারে, তারপর হচ্ছে তোমার প্লাক রাপচার করলে সেটা এমআই, স্ট্রোক, সাডেন কার্ডিয়াক ডেথ করবে, প্লাক ইরোশন করতে পারে। কারণ হচ্ছে যখন প্লাক রাপচার করে তখন ব্লাড মানে কন্ট্যাক্ট মানে ব্লাড প্লাক কন্টেন্টের সংস্পর্শে আসে, সেখানে থ্রম্বাস ফর্মেশন হয়। মানে ওভারঅল কথা মানে প্লাক রাপচার করে সেখানে থ্রম্বাস ফর্মেশন হওয়ার চান্স থাকে। প্লাকটা রাপচার করে সেখানে আরো বেশি বেশি থ্রম্বাস ফর্মেশন হয়ে যায় আর কি, এটা একটু জাস্ট মনে রাখো। আর প্লাক ইরোশন বা আলসারেশন হইতে পারে, সেটাও থ্রম্বাস ফর্মেশন করে। প্লাক হেমোরেজ হইতে পারে, এটাও অ্যাকুট লুমেন ন্যারোইং করতে পারে, এবং ইম্বোলাইজেশন তো হইতে পারে। আচ্ছা, তো একটা বিষয় কি, যে নর্মাল আর্টারি, ফ্যাটি, স্ট্রিক, প্যাথোলজিক্যাল ইন্টিমাল থিকিনিং এবং প্লাক এক্সপানশন, ফাইব্রাস প্লাক, ওভারঅল কথা এত মানে কথা আমাদের তো মাথায় আছে, বাট আমরা মনে রাখবো যে অ্যাথেরোস্ক্লেরোসিস যে কাজটা করে আমাদের মেইনলি আমাদের লার্জ আর্টারিগুলোকে এফেক্ট করে, আওর্টা, ক্যারোটিড আর্টারি, আইলিয়াক আর্টারি এবং লার্জ মিডিয়াম মাসকুলার আর্টারি, যেটা যেমন ধরো কর্নারি আর্টারি, পপলিটেল আর্টারি, এগুলোকে ওরা টার্গেট করে। এটা হচ্ছে কথা। এবং আমরা এটা কিভাবে প্রাইমারি প্রিভেনশন করতে পারি এই প্রবলেমগুলো, তার সঙ্গে বলবো আপনি স্মোকিং থামান, সো হাইপারটেনশন কন্ট্রোল করেন, ওয়েট কমান, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, এগুলো আমরা কন্ট্রোল করতে হবে, এইচডিএল বাড়াইতে হবে, এলডিএল কমাইতে হবে। সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে করতে পারি, যে পার্সেন্টের হয়ে গেছে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এই ভাস্কুলার ডিজিজগুলো, তো তখন আমি পার্সনকে বলবো আপনি বেশি বেশি মানে বেশি বেশি না, মানে স্ট্যাটিন যেগুলো আছে, অ্যাটোরভাস্টাটিন, রোজোভাস্টাটিন, মানে ওর কথা লিপিড লোয়ারিং এজেন্ট, এগুলো খাইতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে হবে। সেরকম বেশ কিছু কথা আছে যেটা আমাদের একটু মেক শিওর করতে হবে। ভাস্কুলার টিউমারের মধ্যে কি কি আছে এটা আমাদের একটু জানতে হবে। যে আছে গ্লোমাস টিউমার, এটা হচ্ছে এক্সট্রিমলি পেইনফুল একটা টিউমার, কিন্তু এটা আমরা বলি যে মডিফাইড স্মুথ মাসেল সেল থেকে তৈরি হয়, এবং মানে স্মুথ মাসেল সেল থেকে তৈরি হয়, সহজ কথা। আচ্ছা, এবং এটা মেইনলি আমাদের ফিঙ্গার নেলসে পাওয়া যায়, এবং সার্জিক্যালি এক্সিস করে দিলে এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। ইউজুয়ালি সাইজে 1 সেন্টিমিটার থেকে কম হয়, রাউন্ড হয়, কিছুটা এলিভেটেড বা উঁচা থাকে, রেড ব্লু একটা নোডিউল টাইপের, ভেরি পেইনফুল হয়। এবং এখানে আমরা গ্লোমাস সেল পাইতে পারি মাইক্রোস্কোপিক্যালি, বিভিন্ন কানেক্টিভ টিস্যু স্টোমা পাইতে পারি, এরকম বেশ কিছু কথা আছে যেটা জানতে পারি। হেমানজিওমা যেটা ইম্পর্টেন্ট আমাদের জাস্ট বেসিকের জন্য, পরীক্ষা অত রিটেনে দেয় না বা ভাইবে তত বেশি ধরে না, জাস্ট নামটা জানলেই হবে। এবং এরা বিনাইন নিউক্লিয়াস অফ ব্লাড ভেসেল, এটা ইনফ্যান্সি বা চাইল্ডহুডের বিষয়ে, অনেকগুলো আবার এমনি এমনি সেরে যাইতে পারে, বুঝছো, যেমন ধরো এই যে মুখের মধ্যে। এবং কমন সাইট কি, ফেস, স্কিন এবং ওরাল মিউকোসাতে বেশি হয়। ক্যাপিলারি হেমানজিওমা, ক্যাভার্নাস হেমানজিওমা, পায়োজেনিক গ্রানুলোমা, তারপরে স্ট্রবেরি হেমানজিওমা বা জুভেনাইল হেমানজিওমা হইতে পারে। ওকে ফাইন। এবং এর মধ্যে ক্যাপিলারি হেমানজিওমাটা মোস্ট কমন টাইপ, এটা রেড, পার্পল, সফট, লোবিউলেটেড, লোবিউলেটেড মানে লোবিউল থাকে, কিছুটা এলিভেটেড হইতে পারে। এবং এরা স্কিন, সাবকিউটেন্স টিস্যু, ওরাল ক্যাভিটি, লিপস, লিভার, স্প্লিন, কিডনি, অর্থাৎ ইন্টারনালও কিন্তু হইতে পারে। এবং আমরা ব্রাইট রেড বা ব্লু কালারের এদের হয়। এবং হিস্টোলজিক্যালি এটা আমরা এটার মধ্যে ব্লাড মানে ফ্ল্যাটেন্ড এন্ডোথেলিয়া, পেরিসাইট, এরকম বিভিন্ন কিছু আমরা পাইতে পারি। ক্যাভার্নাস হেমানজিওমা, এটাতে লার্জ ক্যাভার্নাস ভাস্কুলার স্পেসে মেইনলি এগুলো হয়, যেটা ব্লাড দিয়ে ফিল থাকে। ক্যাপিলারি হেমানজিওমা স্মল ভেসেল হবে, ক্যাভার্নাস হেমানজিওমা কিন্তু লার্জ ভাস্কুলার স্পেসে হয়, এটা একটু জানবো। পায়োজেনিক গ্রানুলোমা যেটা, এটা ক্যাপিলারি হেমানজিওমার মতোই, বাট এতে হচ্ছে ইডিমা, ইনফ্লামেটরি ইনফ্লেট এগুলো বেশি থাকে, এবং গ্রানুলেশন টিস্যুর মতো সেগুলো দেখা যায়, এই জন্য এটার নাম গ্রানুলোমা হয়েছে, বাট অ্যাকচুয়ালি ট্রু না, ট্রু গ্রানুলোমা কিন্তু এখানে না। লিম্ফানজিওমা নিয়ে আমরা কথা আগে একটু বলে আসছি, তাই এখানে নতুন আর করে বলবো না। আমরা স্পঞ্জেট ট্রানজেক্টেশন নিয়ে কথা বলছি, আমরা এখানে জাস্ট অ্যানোরিজম আর হচ্ছে গিয়ে ডিসেকশন নিয়ে কিছু কথা বলবো। অ্যানোরিজম আর ডিসেকশন। তো অ্যানোরিজম হচ্ছে লোকালাইজড মানে ব্লাড ভেসেল ডাইলেটেশন, অ্যানোরিজম সহজ কথা ডাইলেটেশন, সেটা হার্ট ওয়াল বা ব্লাড ভেসেল হইতে পারে। এবং যদি এটা আউটাক ইনভলভ করে তাহলে সেটাকে আউটিক অ্যানোরিজম বলি, এই কথাটাই সবথেকে কমনলি শুনি। ট্রু অ্যানোরিজম মানে কি, যে ব্লাড ভেসেলের সব লেয়ারগুলোকে ইনভলভ করে ডাইলেট হয়েছে, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া, যেমন অ্যাথেরোস্ক্লেরোটিক অ্যানোরিজম, কনজেনিটাল অ্যানোরিজম, পোস্ট এমআই, এমআই এর পরে কিন্তু একটা অ্যানোরিজম হইতে পারে। হ্যাঁ, এমআই মানে মাইক্রোরাল ইনফেকশন একটা কমপ্লিকেশন কিন্তু হচ্ছে অ্যানোরিজম। হ্যাঁ, ওকে, এটা যেটা খুবই ডেঞ্জারাস। আর তারপর আসলে ফলস অ্যানোরিজম মানে কি, এটাকে সুইড অ্যানোরিজমও বলা হয়, যে ওয়াল ডিফেক্ট যেটাতে হচ্ছে আউটসাইড ব্লাড ভেসেল মানে হচ্ছে চলে আসছে ব্লাড ওয়াল ডিফেক্টের কারণে, এবং ব্লাডকে আবার সারাউন্ডিং টিস্যুগুলো কন্টেইন করে রাখছে, বাট সব লেয়ার এখানে প্রেজেন্ট না। তো আমরা বলি যে এমআর পরে ভেন্টিকুলার রাপচার যখন হয়, তারপর হচ্ছে ধরো ভাস্কুলার গ্রাফটের ওই টাইমে যখন লিকেজ হয়, এগুলাকে বলা হয় আর কি, যে কিছু মানে অ্যাকচুয়াল সব লেয়ার যদি অ্যাডভান্স হয় এটাকে ট্রু অ্যানোরিজম আমরা বলি, এটাকে সিড অ্যানোরিজম বলি। তারপরে অ্যানোরিজমের মধ্যে স্যাকুলার অ্যানোরিজম আছে, যেগুলো মানে রাউন্ড পাউচ লাইক কিছু আউটপোচিং তৈরি করে, এবং কিছু জাস্ট সার্কামফারেন্সকে ইনভলভ করছে, পুরোটাকে ইনভলভ করে নাই। ফিউসিফর্ম অ্যানোরিজম আছে, যেটা স্পিন্ডল শেপ,
আহ, আচ্ছা, অ্যানিউরিজমের কারণ কি? যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, হাইপারটেনশন থাকে, ওল্ড এজ, স্মোকিং, এই সকল ক্ষেত্রে হচ্ছে অ্যানিউরিজম হইতে পারে। কনজেনিটাল ডিফেক্ট থাকলেও হইতে পারে, যেমন ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, বেরি অ্যানিউরিজম যাদের থাকে, ইনফেকশনের কারণে হইতে পারে। আর্টেরিয়াল ডিসেকশন নিয়ে একটু কথা বলি, যে যখন ব্লাড একটা টিয়ার হয়েছে ব্লাড ভেসেলের মধ্যে, এবং সেই টিয়ারের কারণে, মানে ধরো টিয়ারের কারণে এখানে টিয়ার হয়েছে, তো এই জায়গায় টিয়ারের কারণে ব্লাড ভেসেলের মধ্যেই ব্লাড এভাবে জমা হয়েছে, তো একটা ফলস চ্যানেল তৈরি করে দিছে। সো এটাকে আমরা বলি যে ব্লাড ভাস্কুলার ওয়ালকে ডিসেক্ট করে ভেসেলের মধ্যে ব্লাড ঢুকে গেছে, এবং এটাকে আমরা বলতেছি আর্টেরিয়াল ডিসেকশন। এবং এটা যখন আউটটাতে হচ্ছে তখন আমরা বলি, মানে ব্লাড ফিলের একটা চ্যানেল তৈরি করছে, আউটিক ডিসেকশন। এটা হাইপারটেনশন, মারফান সিনড্রোম যাদের থাকে, এই সকল ক্ষেত্রে বেশি হয়। 40 থেকে 60 বছর বয়সী যারা সাথে হাইপারটেনশন আছে, বা ইয়াং একটা পেশেন্ট উইথ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, যেমন মারফান সিনড্রোম, তাদের ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, সো মারফান সিনড্রোমের পার্সেন্টগুলো একটু লম্বা হয় অনেক বেশি। আর ডিসেকশনে মনে একবার সাডেন সিভিয়ার টিয়ারিং, মনে হচ্ছে যে একেবারে চেস্ট ছিঁড়ে ফেলতেছে, বুক ব্যাথ, মানে এরকম একটা সাডেন সিভিয়ার টিয়ারিং টাইপের চেস্ট পেইন হয়, টিয়ারিং। এবং ব্যথাটা চেস্টে, ব্যাকে, স্ক্যাপুলার মাঝে, নিচের দিকে হইতে পারে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতো মনে হইতে পারে, এই জন্য মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু এটা। মানুষটা দেখা যায় যে ওই আউটিক ডিসেকশন থেকে পরবর্তীতে রাপচার হয়ে পেরিকার্ডিয়ামের ওই জায়গায় প্লুরা পেরিটিয়াম ওই জায়গায় ব্লিডিং হয়ে পার্সেন্টটা মারা যেতে পারে। ভাস্কুলাইটিসের মধ্যে আমরা বলছি যে ভাস্কুলাইটিসের যে পেশেন্টগুলো থাকবে, ভাস্কুলাইটিস তো অনেক ধরনের আছে, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, মানে জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, এবং ম্যালেই, সেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। স্পেশালি লার্জ, মিডিয়াম, স্মল সব জায়গায় হচ্ছে ভাস্কুলাইটিস হইতে পারে। তবে মানে মেনলি লার্জ, মিডিয়াম এবং স্মল সাইজ ভেসেলসের আর্টারিটিস হয়, তবে আর্টারিওলস, ক্যাপিলারিস, ভেনুস এগুলোতে কম হয়। তো ইনফেকশিয়াস ভাস্কুলাইটিস হইতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই দ্বারা, নন ইনফেকশিয়াস হইতে পারে যেটা ইমিউন কারণে হইতে পারে। এটা জাস্ট এখানে আমাদের একটু জেনে রাখতে হবে। আর আরেকটা কথা এখানে আমি ইনফো দিয়ে রাখি যে ভাস্কুলাইটিস হচ্ছে নন ইনফেকশিয়াস এর মধ্যে বিভিন্ন টাইপ আছে, যেমন ধরো হেনক হেনক্স নোলেন, হেনক্স নো, আচ্ছা বানানটা আমি একটু যদি লিখি, হেনক্স নোলেন, ওর উপরে দুইটা ফোঁটা আছে, হ্যাঁ। সো আইজিএ ভাস্কুলাইটিস এটাকে বলা হয়। সো এই জায়গায় ভাস্কুলাইটিস হতে পারে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, ড্রাগের কারণে, এই সকল কারণে ভাস্কুলাইটিস হওয়া পসিবল। তো ইমিউন কমপ্লেক্স ভেসেল ওয়ালে যখন ডিপোজিট করে, এই সকল কারণে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন রিউমাটোলজিক্যাল ডিজিজ, এসএলই মানে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, যেটা ইয়াং ফিমেলদের হতে পারে। আচ্ছা, তারপরে এএনসিএ মিডিয়েটেড ভাস্কুলাইটিস হতে পারে যাদের ওয়েগনার্স গ্রানুলোমাটোসিস থাকে, চার্গ স্ট্রাস সিনড্রোম যাদের থাকে, অ্যান্টিবডি মিডিয়েটেড ভাস্কুলাইটিস হতে পারে, অটোরিয়েক্টিভ টি সেল মিডিয়েটেড হতে পারে। এত ডিটেলস আমাদের কিছুই জানা লাগবে না, ঠিক আছে। আর টেম্পোরাল টেম্পোরাল ভেসেলে যদি ভাস্কুলাইটিস হয়, সেটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, এবং আমরা বলছি এটা 50 বছরের বেশি বয়স যারা, তাদের ক্ষেত্রে হবে, এবং এটাতে মানে ব্লাইন্ডনেস হইতে পারে, এই জন্য এটা বেশি ডেঞ্জারাস। টাকাইশো আর্টারিটিস, এটা হচ্ছে একটা লার্জ এবং মিডিয়াম আর্টারিস, একটা গ্রানুলোম্যাটোস, মানে গ্রানুলোম্যাটাস একটা ভাস্কুলারিটিস, যেটা আউটিক আর্টসকে মেইনলি ইনভলভ করে, এবং দেখা যায় যে পালসের একটা প্রবলেম থাকে, 50 বছরের কম বয়সীদের মেইনলি হয়। তার মানে জায়ান্ট সেল বা টেম্পোরাল আর্টারিটিস আর টাকাইশো আর্টারিটিসের মধ্যে ডিফারেন্স হচ্ছে, টাকাইশো আর্টারিটিস 50 বছরের কম বয়সীদের হয়, আউটিক আর্টস হয় পালসলেস ডিজিজ আমরা এটাকে বলি। আর টেম্পোরাল আর্টারিটিস হচ্ছে টেম্পোরাল আর্টারিটিস হয় এবং 50 বছরের বেশি যারা তাদের হয়, এবং এরা ব্লাইন্ডনেস করতে পারে। পলিআর্টারিটিস নোডুসা মানে একটা ভাস্কুলারিটিস যেটা স্মল এবং মিডিয়াম আর্টারিকে ইনভলভ করবে, হার্ট, কিডনি, হার্ট, লিভার, যে এটা একটা এখানে। ফলে এরা হাইপার টেনশন, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি স্টুল, নার্ভে ইনফ্লামেশন, মাইল্ডে এগুলো কিন্তু করতে পারে। আর কাওয়াসাকি ডিজিজ এগুলো নিয়ে কথা বলবো না আমি, তোমরা পড়ে নিবা। খেয়ে এরপরে আমরা চলে যাচ্ছি যে রেনল্ডস ফিনোমেনন জিনিসটা কি। অর্থাৎ থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স, যেটা আমরা বলছি যে ইয়াং স্মোকারদের হয়, এবং রেনল্ডস ফিনোমেনন যে টার্মটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে ভেসো কনস্ট্রিকশন, আর্টারি এবং আর্টারিয়ালসগুলো অনেক বেশি কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, কোল্ড বা ইমোশনাল স্ট্রেসের কারণে, ফিঙ্গার টোস এই সকল জায়গায় বেশি হচ্ছে। ফলে দেখা যায় যে ফার্স্টে হোয়াইট, তারপরে ব্লু, তারপরে রেড, এরকম কালার চেঞ্জ হচ্ছে। হোয়াইট মানে ইস্কিমিয়াকে ইন্ডিকেট করে, ব্লু মানে সাইনোসিস হয়ে গেছে, আর রেড মানে রিঅ্যাক্টিভ হাইপারেমিয়া। প্রাইমারি রেনার্স আছে, সেকেন্ডারি রেনার্স আছে। প্রাইমারি রেনার্স মানে হচ্ছে যে এরা কোল্ড ইমোশনাল স্ট্রেসের কারণে তো হয়েছে, আর সেকেন্ডারি মানে হচ্ছে যে অ্যানাদার ডিজিজের কারণে, কারো এসএলই আছে, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, কারো স্ক্লেরোডার্মা আছে, বার্জার ডিজিজ আছে, আথেরোস্ক্লেরোসিস আছে, তাদের এটা হতে পারে। আলটিমেটলি ভেরিকোজ ভেন নিয়ে আমাদের কিছু ইনফো জানতে হবে। যে ভেরিকোজ ভেন মানে হচ্ছে, দেখো পায়ের ভেনগুলো অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে গেছে এবং টর্চাস হয়ে গেছে, এই জায়গায় ভেনাস প্রেশার বেড়ে গেছে এবং ভালভগুলো কাজ করতে পারতেছে না। ভালভের যে ইনকম্পিটেন্স, ভালভগুলা ভেনের মধ্যে যে ভালভ থাকে সেগুলো কাজ করতে না পারার কারণে এরকম হচ্ছে। এবং সুপারফিশিয়াল লেগ ভেনগুলো এই কারণে ডাইলেটেড হয়ে যায়, এবং এরকম টাইপের কন্ডিশন আমরা জানলাম। এবং এটা মেইনলি দেখা যায় যে আমরা জানি যে ইসোফিজিয়াল ভ্যারিসেস যখন হয় তখন ক্যাপুট মেডুসা নামে একটা কন্ডিশন আছে, ওই আমরা এরকম ডাইলেটেড টর্চুয়াস ভেইন দেখি, রাইট?
হেমোরেজের ওই জায়গায় এরকম ডাইলেটেড ট্রান্সভার্স ভেইন দেখতে পারি। সো ওই জায়গায় কিন্তু ভেরিকোজ ভেইন হয়। তো ভালভ ফেলিওর যখন হয়, ব্লাড জমা হয়ে থাকে, পুল হয়ে থাকে এবং ভেনাস প্রেশার বেড়ে যায় এবং আলটিমেটলি ভেইনগুলো ডাইলেট হয়ে যায়, যেটাকে আমরা ভেরিকোজ ভেইন কিন্তু বলতেছি। তার মানে এটা ওভারঅল ছিল আমাদের